নমস্কার, আমি তরুণ ঘোষ। প্রথমে আমি আমার নিজের দুটো অসুবিধার কথা বলে নিই। এটা হচ্ছে, আমি যে এই ফোনটা যেটা রেকর্ড করছি, এটা আমি নতুন ফোন কিনেছি S25। আগে যে ফোনটায় করতাম, সেই ফোনটাতে আমি যে ভিএনএ আমি ফেলে যে এডিট করতাম, এখন এই ফোনের যে ক্যামেরার রেজলিউশন এত বেশি, কোনো এডিটিং মানে এই অ্যাপ একে সাপোর্ট করছে না। ফলে আমি যখনই এডিটে ফেলছি তখনই ছবি হয়ে যাচ্ছে ঝাপসা, ঘোলাটে। ওই জন্য আমি ঠিক করলাম এখন থেকে আমি ডিরেক্টলি করে দেবো, মানে একেবারে আপলোড করে দেবো, মানে ক্যামেরা থেকেই কোনো রকম এডিট ফেডিটে যাব না। আমি ডিরেক্টলি আপনাদের সঙ্গে কথা বলবো। এবার ফিরে আসি প্রসঙ্গে। প্রসঙ্গটা হচ্ছে যে আমি একটা পোস্ট করেছি যে আপনাদের দেশে সমস্ত পাকিস্তানি সেনা কর্তারা ঢুকছে। এই খবর আমরা খুব ভালো মতোই জানি। পাকিস্তানের প্রত্যেকটা পদক্ষেপ ভারতবর্ষ কড়া নজরের মধ্যে রাখছে এবং সেটা হিসেব নিকেশ চলছে যে কোথা দিয়ে কি হবে। তবে ভারত এটা নিশ্চিত যে পাকিস্তান পূর্ব সীমান্ত দিয়ে আক্রমণের ছক করছে এবং তার জন্য তারা ফেব্রুয়ারি মাস থেকে অস্ত্র ঢোকাতে শুরু করেছে। ফেব্রুয়ারি মাস বা মার্চ মাসে আপনাদের মনে থাকতে পারে একটা চিনির জাহাজ এসেছিল প্রথম পাকিস্তান থেকে। সেটাতে কোনো রকম আপনার ওই নোটিশ দিয়ে কোনো রকম ওই মানে ঝাড়াই বাছাইয়ের চেকিংয়ের কাজ টাজগুলো হয়নি। সেটা গভর্নমেন্ট নোটিশ দিয়ে করেছিল। সেই সময়তে ওই চিনির বস্তার আড়ালে ওখানে প্রচুর অস্ত্রশস্ত্র ঢুকেছিল এবং সেটা বিভিন্ন জায়গায় জমা আছে। তারপরও বিভিন্ন ক্ষেপে পাকিস্তানি জাহাজ এসছে এবং বিভিন্ন গোলা বারুদ সমস্ত কিছু আমেরিকার ভায়া পাকিস্তান হয়ে বাংলাদেশে ঢুকেছে। এখন বাংলাদেশটাকে ওরা একটা জায়গা করে নিয়েছে, সেফ হেভেন করে নিয়েছে এই কারণে যে বাংলাদেশ হচ্ছে পূর্ব দিকে একেবারে পশ্চিমবঙ্গের ধারে কাছে। আর এখান দিয়ে পূর্ববঙ্গ আর পশ্চিমবঙ্গ যেটা একেবারে বর্ডার লাগোয়া, সেখান থেকে মিসাইল টিসাইল ছোড়াগুলো ছুটতে পারে, খুব সুবিধা হবে। যদিও আমাদের ডিফেন্স সিস্টেম সমস্ত অ্যাক্টিভ আছে এবং ওই সিঁদুরের পশ্চিমে যখন অ্যাটাক হয়েছিল সিঁদুরের সময়, যেমন একটা মিসাইলও ওরা আমাদের মাটিতে ফেলতে পারেনি, এখানেও ফেলতে পারবে না, সে বিষয়ে নিশ্চিত। কিন্তু ওরা এই ঝামেলাটা ওরা পাকিয়ে ওরা বাংলাদেশ থেকে চলে যাবে। তার আগে বাংলাদেশটাকে অস্থির করার জন্য এরা প্রথমে পুলিশকে একেবারে মনোবল ভেঙে দিয়েছে, তারপর খুব প্ল্যানফুলি সেনাবাহিনীর মনোবল ভেঙে দিয়েছে এবং তারপরে তো যা যা কাণ্ডগুলো আপনার দেশে হচ্ছে সেগুলো আপনারা সব কিছুই জানেন। অনেকেই বলেন আমাকে যে আপনার তো কোনো কথাই তো মেলে না। আমি 2024 থেকে আর আজ পর্যন্ত যা যা বলে এসেছি, ওই বর্ডার বন্ধ সিল করা থেকে মালপত্র আপনার ট্রান্সশিপমেন্ট বন্ধ এবং টাকা না দিলে বিদ্যুৎ ছাঁটাই, ভিসা বন্ধ, এই সমস্ত কিছু কিন্তু আমিই বলেছিলাম। এবং আমিই বলেছিলাম যে পাকিস্তানকে মারবে, মেরে কোমর ভেঙে দেবে। যদি ওই কোমর ভেঙে দেওয়ার পরেতে ওদেরকে একেবারে শেষ করে দেওয়াটা উচিত ছিল, তাহলে পরে আজকে আমাদের এই দিন দেখতে হতো না। এটা মোদিজির কাছে আমার একটা কমপ্লেন যে মোদিজি, আপনি তখন পুরো ব্যবস্থাটা নিলেন না কেন? ওদেরকে আধবড়া করে বাঁচিয়ে রাখলেন কেন? সাপকে যখন কাটতে হয় সাপের মাথা কেটে দিতে হয়। যাক, এবারে হয়তো সেটা হবে, আশা করা যাচ্ছে। কারণ ভারতবর্ষ সৈন্যকে পুরো অ্যাক্টিভ করে দিয়েছে। আমাদের এখানে যে সমস্ত কাজকর্মগুলো হচ্ছে সেগুলো আমি এখন বলতে চাই না। এগুলো বলে আমি নিজের রাষ্ট্রকে আমি বিপন্ন করতে চাই না, আর কোনো গোপনীয়তা ভাঙুক সেটাও আমি চাই না। তবে যুদ্ধ যে একটা হচ্ছে এবং সেটা বাংলাদেশের দিক দিয়ে হচ্ছে এটা নিশ্চিত। সেটা কবে হবে, কিভাবে হবে বলতে পারবো না। এখনো গতকালকে আমাকে অনেকে লিখেছেন যে আপনি গঞ্জিকা সেবন করছেন, দাদা খুব মালটাল টেনেছে। এই যেদিনকে পড়বে না সেদিনকে বাপ বলার সময় পাবে না, তখন কি লেখার মতো অবস্থাও থাকবে না। আপনারা কতটুকু খবর রাখেন না রাখেন আমি জানি না। এই আমাদের
আপনাদের বাংলাদেশ থেকে আমাদের একটা সেভেন সিস্টারে একটা নেওয়া হতো, কি বলে, নেট সংযোগ নেওয়া হতো। সেই নেট সংযোগটাকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এটা গত পরশু দিন হয়েছে। বাংলাদেশ থেকে আর কোনো নেট আসছে না আমাদের দেশে। আমাদের দেশের নিজস্ব সিস্টেমে সেভেন সিস্টারের সমস্ত নেট বসানো হয়ে গেছে, সেই সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে। আগে সেই সিস্টেমটা ছিল না বলে বাংলাদেশের সাহায্যটা নেওয়া হতো, আর সেই সাহায্যের আড়ালে বাংলাদেশ করতো কি, তাদের যত অপপ্রচার আছে সেভেন সিস্টারে সমস্ত করতো। ফলে সেই রাস্তাটাও এবার দুদিন আগে কেটে দেওয়া হয়েছে। যাও বা টাকা পয়সা ওখান থেকে ইউনূস সরকার পেত, সেটাও বন্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর আগেও বলেছিলাম আপনাদের যে এই যে সমন্বয়ক যারা রয়েছেন, যাদের এত লাফালাফি দেখছেন, তারা এত স্বৈরতন্ত্র বলে গালাগালি করছে, এরা দেখবেন ভাগ বাটোয়ারা নিয়ে নিজেরা মারপিট করবে। নিজেরা মারপিট এখন যে শুরু হয়েছে সেটা আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন। নিজেরা মারপিট করছে, দাঙ্গা হাঙ্গামা করছে, এ ওর নামে অভিযোগ করছে, ও তার নামে অভিযোগ করছে, উপদেষ্টারা পালাবার চেষ্টা করছেন। এখন পালাবার হিড়িক পড়ে গিয়েছে, কে কোথা দিয়ে পালাবে সেই হিড়িক পড়ে গিয়েছে। এগুলো কিন্তু সব আমি আগে বলেছি। আপনার দর্শক আর পাঠক এরা হয় খুব ভুলো, এদের ওই আমাদের বই পড়ার মতো। বই রোজ না পড়লে পরে আগের পড়াটা আমি ভুলে যেতাম। এটা মানুষের স্বভাব, আপনার দোষ নেই, এটা আমারও হয়। আমিও যদি রোজ চর্চা না করি তাহলে আমিও ভুলে যাই, আমারও মনে থাকে না। ফলে আপনাদের মাঝে মাঝে স্মৃতি উস্কে দিতে হয় যে আমি এইটা বলেছিলাম, এইটা হয়েছে। পাকিস্তানকে মারবে বলেছিল, মেরেছে। এবং বাংলাদেশকে মারবে না, পূর্ব পাকিস্তানকে মেরে ঠান্ডা করে দেবে। এবং এমন মার মারবে আমি আপনাকে বলছি। এবার পাকিস্তানের মতো কিন্তু আধমরা করে ছাড়বে না। পূর্ব পাকিস্তানকে যেটা করবে, পূর্ব পাকিস্তানকে একদম ধ্বংস করে দেবে। যাতে তারপরে পূর্ব পাকিস্তানকে শুধু ধ্বংস করবে না, পশ্চিম পাকিস্তানে যেটা আছে সেটাও সঙ্গে সঙ্গে ধ্বংস হবে দুটো একই সঙ্গে। কিন্তু ডেট আমি বলতে পারছি না, কবে হবে ডেট আমি বলতে পারছি না। এখানে ঘন মিটিং হচ্ছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে আমি বলবো না। গতকাল পরশু শুধু টানা মিটিং হয়ে যাচ্ছে, এবং সিডিএ সহ সমস্ত সেনাবাহিনীর উপর মহলের কর্তারা সব এক জায়গায় বসে থিয়েটার কমান্ডে বসে তারা আলাপ আলোচনা করছে এবং প্ল্যান অফ অ্যাকশন ঠিক হচ্ছে। এবং যুদ্ধ এমন একটা জিনিস না, যুদ্ধে ঢোকার আগে তাকে সমস্ত প্ল্যানিং রেডি করতে হয়। আমি কোথা দিয়ে ঢুকবো, আমি কোথা দিয়ে বেরোবো, মানে সবার আগে এক্সিট রুটটা বার করতে হয় যে আমি কোথা দিয়ে আগে বেরোবো। আমি অভিমন্যুর মধ্যে ঢুকে গেলাম চক্রবুয়ে, তারপরে বেরোতে পারলাম না, সেরকমভাবে যুদ্ধ হয় না। আমরা যখন যুদ্ধ পাকিস্তানের সঙ্গে করেছিলাম বরাবর, আমরা যে যুদ্ধগুলো করে এসেছি, আমরা কিন্তু বরাবর এক্সিট রুটটা আমরা ঠিক করে নিয়েছিলাম, যার জন্য আমরা প্রত্যেকটা যুদ্ধ আমরা জিতেছি। কার্গিল শেষ হচ্ছে, কার্গিলও আমরা জিতেছিলাম একটাই কারণে, অত উঁচুতে বসছিল, 16,000 ফিট না 19,000 ফিট ওপরে আমাদের বেয়ে উঠেছিল 1:20, মানে একজন পাকিস্তানি সেনা ইজুগাল টু 20 ইন্ডিয়ান সোলজার। ওই যে বলেছিলেন গুলি খেয়ে টপাটপ করে পড়ছে, আমরা নিজের চোখে দেখেছি। ওই মৃত্যু আপনারা দেখেননি। মৃত্যু যখন চোখের সামনে দেখবেন না, আর যুদ্ধ এই সমস্ত খেলা বলবেন না। তো এখন যে পরিস্থিতি হয়েছে, দেশটাকে এরা প্ল্যানফুলি অস্থির করে দিয়েছে। কারোর সঙ্গে কারোর সমন্বয় নেই, বাজার দর একেবারে লাগাম ছাড়া, সরকারের বাজারের ওপরে লাগাম নেই, সরকারের জনতার ওপর লাগাম নেই, সরকারের কোনো পার্টির ওপরে লাগাম নেই, পার্টির সরকারের ওপরে লাগাম নেই, আস্থা নেই, জনগণের সরকারের ওপরে আস্থা নেই। ইউনূস এখন পাগল হয়ে গেছে, ইউনূসের কথা কেউ শুনছে না। ইউনূস এখন নিজেই বলছে যে আমাকে না জানিয়ে উপদেষ্টা সচিবরা সমস্ত বিদেশ চলে যাচ্ছে, তাহলে আমি বসে আছি কি জন্য? আপনার অনেকদিন আগেই চলে যাওয়া উচিত ছিল, আপনি যাননি, আপনি ভুল করেছেন। আপনি এই যে রোমে গিয়েছিলেন, এই যে রোমে আপনি গেলেন, রোমে গিয়ে আপনি মেয়রের সঙ্গে দেখা করলেন, তো আপনি কি ভাবছেন ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আপনার দেশে ট্যুর প্ল্যান যেটা করা আছে আপনার দেশে আসবে?
কখনো আসবে না। যে আপনি যার দেশে গেলেন সেই প্রধানমন্ত্রী আপনাকে ডেকে পাঠালো না, তা আপনি এখন ওখানে যাবেন, আপনি কোন উনি আসবেন কি করে? এটা আপনি কি ভাবলেন আপনার কি করে? আর দ্বিতীয় হচ্ছে, আপনি আর কত মুখ পোড়াবেন? এই যে সৌদি আরবে সৌদি যুবরাজ পরিষ্কার বলে দিয়েছে আপনাকে আমরা মানে পছন্দ করছি না, আপনি আসবেন না। ওই লুপসে না কে যেন, আপনার লুপসে সাহেবকে কে যেন আছেন এখন, এখন তো আপনার এনএসএ যিনি ছিলেন তিনি এখন তো আড়ালে চলে গিয়েছেন, উনি এখন সমস্ত কিছু করছেন, উনি যাচ্ছেন। তার মানে আপনাদের নোবেলজয়ী যে অধ্যাপক আছেন, নোবেলজয়ী অধ্যাপকের থেকে আমাদের চাওলার দাম কিন্তু অনেক বেশি, এটা কিন্তু আপনাদের মানতেই হবে। চাওলাকে অভ্যর্থনা করার জন্য এমএসবি এয়ারপোর্টে দাঁড়িয়ে থাকেন লাল কার্পেট পেতে, আর আপনাদের নোবেলজয়ীকে, নোবেল লরিয়েটকে আপনারা ওরা বারণ করে দেয় যে আমাদের দেশে আপনাদের ঠাঁই নেই। এবার দেখা যাক উনি কোন কোন দেশে যান। সেই দেশে গিয়েছেন, সেই দেশে কোনো মানে রাষ্ট্রনায়কের দেখা উনি পাননি। আর এবার যদি অপমানিত প্রত্যেকটি জায়গায় হয়েছেন, এবার এই অপমানটা হওয়ার পর আর কোনো বিদেশে যাওয়ার ওনার প্ল্যান আছে কি না সেটা এখন দেখতে হবে। যদি সত্যিই গিয়ে থাকে তাহলে বলতে হবে লোকটার একেবারে গন্ডারের চামড়া। আর ততদিন সুযোগ পাবে বলে আমার মনে হচ্ছে, এটা আমার নিজের বিশ্বাস। আমি আপনাদের বলতে পারবো না যে আমি একেবারে সঠিক কথা বলছি, আমি ঠিকও হতে পারি, আমি ভুলও হতে পারি। তো আমি তো সবসময় আমার গায়ে তো একটা ট্যাগ তো একটা লাগিয়ে দেওয়া আছে যে আমি ভুলভাল বলি, আমি আপনাদেরকে ভুল পথে চালনা করি। কিন্তু আমি যে একদিন ঠিক বলছি, আমি যে আমার কথা যে ঠিক হবে সেটা ভবিষ্যৎ প্রমাণ করবে। তখন আপনারা কি লেখেন তার জন্য আমি কিন্তু অপেক্ষা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।